যে ধারণাগুলি পরিবেশের প্রভাব, অঙ্গের ব্যবহার এবং অব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এবং নতুন জীবের উৎপত্তি খাপ খাইয়ে নেওয়ার জন্য তারা ছোটোখাটো র্যাগিং করে থাকে, ঠিক আছে। পর্যায়ে পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে প্রকৃতিতে কিচ্ছু ছিল না, ঠিক। অভিব্যক্তি এবং অভিযোজন, ঠিক আছে। একটা সরল জীব থেকে যখন জটিল জীবের উদ্ভব ঘটে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সঞ্জীব ক্লাসরুম। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অভিব্যক্তি এবং অভিযোজন, ঠিক আছে। অভিব্যক্তি কী এবং অভিযোজন কী, ঠিক আছে। যে মন্থর এবং ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটা সরল জীব থেকে যখন জটিল জীবের উদ্ভব ঘটে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলবো অভিব্যক্তি। তাহলে অভিব্যক্তির সংজ্ঞাটা কি বললাম? যে মন্থর অথচ গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সরল উদ্বংশীয় জীব থেকে জটিল জীবের উদ্ভব হয় তাকে আমরা অভিব্যক্তি বলবো, ঠিক আছে। তাহলে কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোনো একটা সরল জীব থেকে যখন জটিল জীবের উদ্ভব হবে। আমাদের মানুষ প্রজাতির আগে মানুষ প্রজাতি বানর থেকে তৈরি হয়েছে, অর্থাৎ মানুষ প্রজাতি তাহলে কোথা থেকে তৈরি হয়েছে? বানর প্রজাতি থেকে তৈরি হয়েছে। মানুষের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার থেকে বানরের বৈশিষ্ট্য কিছুটা হলেও কম রয়েছে। এবার বানরের প্রজাতি থেকে যখন মানুষের প্রজাতিতে যখন রূপান্তরিত হয়, বানরের প্রজাতি থেকে যখন মানুষের প্রজাতিতে কোনো একটা জীব বা মানুষ জাতি যখন রূপান্তরিত হয়, প্রথমে তাহলে কী করতে হয়? শরীরের ভিতরে ছোটো ছোটো পরিবর্তনের মাধ্যমে তাহলে বানর একটা সরল জীব, তার থেকে অপেক্ষাকৃত জটিল জীবের উদ্ভব হয়েছে। তাহলে একে বলা হয় কি? অভিব্যক্তি। অভিযোজন কি? একটা জীব কোনো একটা সমাজে, তোমাকে বলছি, একটা জীব কোনো একটা সমাজে খাপ খাইয়ে নেওয়ার জন্য তার যে পরিবর্তনগুলি ঘটে তাকে বলা হয় অভিযোজন। অভিব্যক্তির সঙ্গে আমরা পরিচিত হব, যেমন কি জৈব অভিব্যক্তি কী, রাসায়নিক অভিব্যক্তি কী, বৃহৎ অভিব্যক্তি কী এবং ক্ষুদ্র অভিব্যক্তি কী। রাসায়নিক অভিব্যক্তি হলো কয়েকটা অজৈব পদার্থ, যেমন মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন, এইরকম টাইপের কয়েকটা গ্যাসীয় পদার্থ যুক্ত হয়ে কয়েকটা জৈব অণু তৈরি করে। এই অভিব্যক্তিকে বলা হয় কি? জৈব অণু তৈরি করে, ঠিক আছে, জৈব অণু। তাহলে মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন এইসব পদার্থগুলি জুড়ে কয়েকটা জৈব অণু তৈরি করে এবং সেগুলি জীব সৃষ্টির মুখ্য ভূমিকা রূপে পালন করে। এগুলিকে আমরা কি বলবো? না, রাসায়নিক অভিব্যক্তি। আর কয়েকটা অভিব্যক্তি যেমন, ঠিক আছে, বৃহৎ অভিব্যক্তি। আর একটা অভিব্যক্তি হলো বৃহৎ অভিব্যক্তি। একটা জীব আছে, ধরো বানর, ঠিক আছে, বানর থেকে তৈরি হয়েছে আরও কয়েক প্রকারের জীব, তারপরে তৈরি হয়েছে মানুষের প্রজাতি। তাহলে বানর থেকে মানুষের প্রজাতি তৈরি হওয়ার জন্য অনেকগুলি বৈশিষ্ট্য অতিক্রম করতে হয়েছে, এক্ষেত্রে অনেকগুলি বৈশিষ্ট্য পরিবর্তন করতে হয়েছে। তাহলে এই রকম পরিবর্তনকে বলা হবে কি? বৃহৎ অভিব্যক্তি। আর কেবলমাত্র কোনো একটা জীব আছে, একটা বা দুটো বৈশিষ্ট্য চেঞ্জ হওয়ার মাধ্যমে অন্য জীবে রূপান্তরিত হয়ে গেছে, এইরকম অভিব্যক্তিকে বলা হবে কি? ক্ষুদ্র অভিব্যক্তি। তাহলে যে অভিব্যক্তির মাধ্যমে অনেক বৈশিষ্ট্য যুক্ত হয়ে অন্য কোনো জীবের উদ্ভব ঘটে তখন তাকে আমরা বলবো কি? না, বৃহৎ অভিব্যক্তি। আর যখন দু একটি বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে যখন নতুন জীবের উদ্ভব হয়, দু একটা বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে এখানে 1 নম্বর কোনো একটা জীব আছে এবং 1 নম্বর জীব থেকে 2 নম্বর কোনো একটা জীব তৈরি হয়েছে। এবার এখানে যদি অনেক সংখ্যক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, যদি 2 নম্বর প্রজাতি তৈরি হয়, তাহলে আমরা কি বলবো? না, বৃহৎ অভিব্যক্তি। 1 নম্বর জীব থেকে যখন 2 একটি বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে কি হবে? না, নতুন একটা জীবের সৃষ্টি হবে, তাকে বলা হয় ক্ষুদ্র অভিব্যক্তি। এবার আমরা দেখব মিলার এবং উরের দুটো বিজ্ঞানী রয়েছে, তাদের একটা পরীক্ষা। তারা দেখিয়েছিল যে কিভাবে একটা অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ উৎপন্ন করা সম্ভব। তাহলে সেই পরীক্ষাটা করার জন্য মিলার এবং উরে সর্বফার্স্ট নিয়েছিল তা হলো মিথেন, 2 ভাগ মিথেন, 2 ভাগ অ্যামোনিয়া এবং 1 ভাগ হাইড্রোজেন গ্যাস। তাহলে কি বললাম? 2:1 অনুপাতে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস এগুলি একটি যন্ত্রের মধ্যে উচ্চ বিভবে, তাহলে এইসব গ্যাসীয় অণুগুলি একটি যন্ত্রের মধ্যে উচ্চ বিভবে, ঠিক আছে, উচ্চ বিভবে তড়িৎচালনের মাধ্যমে কয়েকটা জৈব যৌগের অণু প্রথমে পেয়েছিলেন। এবং সেই জৈব যৌগের অণুগুলি কী কী? সেগুলি হলো গ্লাইসিন, ইউরিয়া, ফর্মিক অ্যাসিড, অ্যালিনিন এবং প্রভৃতি এইরকম 20 রকমের, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডও পেয়েছিল, ঠিক আছে। তাহলে কি বললাম? যে মিলার এবং উরে, বিজ্ঞানী দুটির নাম মনে রাখবে, ঠিক আছে, যে মিলার এবং উরে এই বিজ্ঞানী, ঠিক আছে, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন 2:1 অনুপাতে নিয়ে একটি
উচ্চ বিভাবে এদের মধ্যে তড়িৎচালনা করে কয়েকটা জৈব যৌগের অণু পেয়েছিল এবং এর থেকে মিলার এবং উরে প্রমাণ করেছিল যে যে প্রত্যেকটা জীব একটা অজৈব পদার্থ থেকে তৈরি হয়েছে। এই যে আমাদের শরীরটা রয়েছে না, ঠিক আছে, এই শরীরটা এক প্রকারের অজৈব কণার সমষ্টি, ঠিক আছে। বায়ুমণ্ডলের মধ্যে অনেক গ্যাসীয় কণা থাকে, ঠিক আছে। পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে প্রকৃতিতে কিচ্ছু ছিল না, ঠিক আছে, শুধু ছিল গ্যাসীয় পদার্থ এবং সেই গ্যাসীয় পদার্থগুলি অত্যাধিক তাপমাত্রায় এবং অত্যাধিক বজ্রবিদ্যুতের জন্য, ঠিক আছে, নিজেদের মধ্যে ওই গ্যাসগুলি বিক্রিয়া করে এক প্রকারের জীবের সৃষ্টি হয়। এবং প্রথম অবস্থায় কোনো জীবের সৃষ্টি হয়নি, প্রথম অবস্থায় ছোট এক প্রকারের কোষের সৃষ্টি হয় এবং সেই ছোট্ট কোষটা থেকে 2, 3, 4 করে কোষ হতে 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 কী হয়, একটা বৃহৎ অণু যৌগের তৈরি হয়, বৃহৎ অণু জীবের তৈরি হয়, ঠিক আছে। এইভাবে দীর্ঘ বিবর্তনের মাধ্যমে এ পর্যায়ে কত হাজার লাখ কোটি জীব রয়েছে পৃথিবীতে, ঠিক আছে। এবার আমরা শিখব অভিব্যক্তির সপক্ষে লেমার্কের ধারণা, ঠিক আছে। এখানে কয়েকটা পয়েন্ট নিয়েছি আমি, ঠিক আছে। পরিবেশের প্রভাব, অঙ্গের ব্যবহার এবং অপব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এবং নতুন জীবের উৎপত্তি। এই অভিব্যক্তি সম্পর্কে বিজ্ঞানী লেমার্ক তিনি তার মূল বক্তব্যে পরিবেশের প্রভাব নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে কোনো একটা জীবের ওপর যদি পরিবেশের প্রভাব থাকে, তাহলে ওই জীব ওই পরিবেশগত প্রভাবের জন্য পরিবর্তন হয়। যেমন একটা উট পাখির আগের যে পূর্বপুরুষ ছিল, সেই উট পাখিগুলো সাধারণত উঠতে পারত, কিন্তু পরবর্তীকালে উট পাখির খাদ্যের অভাব না হওয়ার জন্য সেই সব উট পাখি আর ওড়ার প্রয়োজন হলো না, তারা হাঁটতে শুরু করে এবং পরবর্তীকালে উট পাখি, এখন বর্তমান দিনে যে উট পাখি আমরা দেখতে পাই, ঠিক আছে, সেই উট পাখি এখন হাঁটতে পারে কিন্তু উঠতে পারে না, ঠিক আছে। তাহলে লেমার্ক তার পরিবেশের প্রভাব সম্পর্কে এই কথাই বলে গেছেন, ঠিক আছে। এছাড়া লেমার্ক যে তার মূল বক্তব্যে আরেকটা পয়েন্ট বলে গেছেন যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের যে সূত্রটা। লেমার্ক বলেছেন যে অঙ্গ বেশি ব্যবহার করা হবে সে অঙ্গ সক্রিয় হবে, যে অঙ্গ বেশি ব্যবহার করা হবে সে অঙ্গ সক্রিয় হবে এবং যে অঙ্গ কম ব্যবহার করা হবে সে অঙ্গ নিষ্ক্রিয় হয়ে যাবে। আচ্ছা, যদি আমার হাতটা আমি বেশি ব্যবহার করি, ঠিক আছে, তাহলে কি হবে, আমার হাতটা খুব সক্রিয় হবে, কিন্তু আমি যদি সেই অঙ্গটা যদি কম ব্যবহার করি তাহলে আমার হাত কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়বে। তাই জিরাফের গলা আগে কিন্তু ছোট ছিল, জিরাফের আগের যে গলা ছিল সেই গলা ছোট ছিল, জিরাফের গলা ছোট ছিল, কিন্তু বর্তমানে কি হয়, জিরাফের গলা লম্বা। কেন লম্বা? না, প্রথম অবস্থায় জিরাফ, ঠিক আছে, জিরাফ তাদের খাদ্যের অভাবের জন্য খাদ্যের সন্ধানে বড় বড় উদ্ভিদের খাদ্য খাওয়ার জন্য তাদের প্রচেষ্টার জন্য গলাটাকে দূরের দিকে করে সেই প্রচেষ্টাকে সম্ভব করত এবং এইভাবে এই একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম এইরকম প্রচেষ্টা চালাতে এক সময় এমন একটা সময় এলো যে আগের যে পূর্বপুরুষ ছিল, জিরাফের যে আগের পূর্বপুরুষ ছিল, সে আর প্রথম জিরাফের মতো এবং তার মধ্যে অনেকটা পরিবর্তন দেখা দিল, ঠিক আছে। তাহলে কি বললাম আরেকবার ভালো করে শুনবে, যে অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্রের মধ্যে জিরাফের একটা উদাহরণ, খুব ভালো উদাহরণ, ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষাতেও পড়ে, ঠিক আছে। জিরাফের প্রাথমিক অবস্থায় গলা এতটা লম্বা ছিল না, জিরাফের প্রাথমিক অবস্থায় জিরাফ খুব ছোট ছিল, ঠিক আছে, জিরাফের গলা খুব ছোট ছিল, কিন্তু যখন বৃহৎ উদ্ভিদের খাদ্যের সন্ধানের জন্য তারা ওই উদ্ভিদটাকে খেতে শুরু করে, তখন তাদের গলাটাকে একটু উপর করে খেতে হয়, ঠিক আছে, তার জন্য জিরাফ তার গলাটাকে অত্যাধিক মাত্রায় ব্যবহার করে। ব্যবহারের জন্য কয়েকটা প্রয়োজনের পর দেখা যায় যে জিরাফের গলা ধীরে ধীরে লম্বা হয়েছে। তাহলে এছাড়াও হাঁসের ক্ষেত্রে হাঁস সাধারণত উড়তো, ঠিক আছে, কিন্তু সাঁতারে এতটা পারদর্শী ছিল না, কিন্তু পরবর্তীকালে হাঁস যখন জলে যখন সাঁতার কাটার জন্য উদ্যোগী হয়, তখন কি হয়, ধীরে ধীরে তার পায়ের মধ্যে লুপ্তপথ তৈরি হয়, যার জন্য হাঁস কি হয়, সহজে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সাঁতার কেটে যেতে পারে, ঠিক আছে। এই দুটো উদাহরণের সাহায্যে তাহলে কি বললাম, যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র। আরেকটা 3 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, ঠিক আছে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ঠিক আছে। একটা জীব তার জীবনচক্রে কয়েকটা বৈশিষ্ট্য অর্জন করে। একটা জীব তার জীবনচক্রে কয়েকটা বৈশিষ্ট্য অর্জন করে এবং সেই বৈশিষ্ট্য একটা জীব, তাহলে কি বললাম, যে একটা জীব তার জীবনচক্রে কয়েকটা বৈশিষ্ট্য অর্জন করে, ঠিক আছে, এবং সেই বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায়, ঠিক আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি হয় না, বংশ পরম্পরায় একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মতে সঞ্চারিত হয়, ঠিক আছে। তাহলে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি, জীব তার জীবনচক্রে যেসব বৈশিষ্ট্যগুলো অর্জন করবে, ধরো কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি কি হবে না, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মতে সঞ্চারিত হবে, ঠিক আছে। এবার এইরকম এবং 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে কি আছে না, নতুন বৈশিষ্ট্যের উৎপত্তি। তাহলে একটা জীব তার যে অপত্যটা রয়েছে, তার যে অপত্য বা তার যে সন্তানটা রয়েছে, সে কিন্তু একটু বেশি বৈশিষ্ট্যের অধিকারী হয় এবং সেই জীবটার অপত্য বা সন্তানটা সে আরও কয়েকটা বেশি বৈশিষ্ট্যের জীবের সৃষ্টি করে, ঠিক আছে। এইভাবে কয়েকটা প্রজন্ম যদি চলে যায়, দেখা যাবে যে পূর্বের প্রজন্মের সাথে পরের যে প্রজন্ম, একেবারে যে নতুন প্রজন্ম, তার কোনো মিল পাওয়া যাচ্ছে না, তখন নতুন একটা প্রজাতির নামে তাকে আখ্যা দেওয়া হবে। এইভাবে লেমার্ক তার এই বক্তব্যগুলির মাধ্যমে পরিবেশের প্রভাব এবং অঙ্গের ব্যবহার অব্যবহার এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, নতুন জীবের উৎপত্তি, এগুলির দ্বারা অভিব্যক্তির সম্বন্ধে তার যুক্তিগুলি
খাটিয়ে গেছেন, ঠিক আছে। আচ্ছা, ল্যামার্ক এই যে ধারণাগুলি দিয়েছে, ঠিক আছে, এর মধ্যে কিছু যুক্তি গ্রাহ্য করা হয় এবং কিছু যুক্তি আছে যেগুলি গ্রাহ্য করা হয় না, ঠিক আছে। তাহলে অভিব্যক্তির সপক্ষে ল্যামার্কের এই যে ধারণাগুলি, পরিবেশের প্রভাব, অঙ্গের ব্যবহার এবং অব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এবং নতুন জীবের উৎপত্তি সম্বন্ধে এগুলো আলোচনা করা হলো, ঠিক আছে। আচ্ছা, পরিবেশের প্রভাব সম্পর্কে আরেকটা কথা বলি, যে কলেজে তোমরা দেখেছো যে কলেজে প্রচুর র্যাগিং হয়, ঠিক আছে। কলেজে কী হয়? প্রচুর র্যাগিং হয়, ঠিক আছে। র্যাগিংয়ের মূল বক্তব্য এটা যে নতুন স্টুডেন্টরা যারা যায়, ঠিক আছে, যে নতুন নতুন যে স্টুডেন্টগুলো যায়, তাহলে কি নতুন যে স্টুডেন্টগুলো যায় তারা পরিবেশের সাথে বা সমাজের সাথে এতটা খাপ খাইয়ে নিতে পারে না, তাই সেই খাপ খাইয়ে নেওয়ার জন্য তারা ছোটোখাটো র্যাগিং করে থাকে, ঠিক আছে। তবে ছোটোখাটো র্যাগিং ঠিক আছে, সেটা একটা ছাত্র জীবনের পক্ষে ভালো, ঠিক আছে, কারণ ভবিষ্যতে তাদের পক্ষে ভালো। কিন্তু যখন বড় কোনো র্যাগিং হয় সেগুলো খারাপ। তাই বললাম যে পরিবেশের প্রভাবের কারণে, ঠিক আছে, পরিবেশের প্রভাবের কারণে তাহলে ওই ছাত্রের মধ্যে একটা চেঞ্জ দেখা যায়, যা তাকে ভবিষ্যতে, ঠিক আছে, একটা সাহসিকতার একটা সুযোগ করে দেয়, ঠিক আছে। এবং এছাড়া অঙ্গের ব্যবহার এবং অব্যবহার, ঠিক আছে, অঙ্গের ব্যবহার এবং অব্যবহার। তুমি যদি তোমার হাতটাকে বেশি বেশি ব্যবহার করো তাহলে কী হবে? তোমার হাতটা সক্রিয় হবে এবং এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা তোমার সন্তান বা তোমার অপত্যের শরীরে যাবে, তারও হাতটা প্রাথমিক থেকে প্রথম থেকেই সে সক্রিয় থাকবে এবং সে যদি তার হাতটাকে আরও বেশি মাত্রায় ব্যবহার করে তাহলে সে আরও বেশি তার হাতটাকে সক্রিয় করতে পারবে, ঠিক আছে। এইভাবে এবং এই যে অর্জিত বৈশিষ্ট্যগুলো, তাহলে ডিএনএর মাধ্যমে অর্জিত বৈশিষ্ট্যগুলো ডিএনএর মাধ্যমে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে সঞ্চারিত হয়। এবং লাস্ট যে পয়েন্টটা, ঠিক আছে, কি বললাম, যে নতুন জীবের উৎপত্তি। এইভাবে প্রত্যেকটা বৈশিষ্ট্য একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে এবং আরেকটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে এবং আরেকটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে যেতে 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 এমন একটা সময় পড়ে যে পূর্বপুরুষের ওই প্রাণীটার সাথে ভবিষ্যতের যে প্রাণীটার কোনো মিল থাকে না, তখন তাকে একটা নতুন জীব হিসাবে গণ্য করা হয়, ঠিক আছে। এইভাবে পৃথিবীতে তাহলে প্রথম অবস্থায় একটা জীব তৈরি হয়েছে, তারপরে দুটো, তারপরে তিনটে, চারটে, এইরকম করতে করতে এখন লক্ষ লক্ষ টাইপের জীব তৈরি হয়েছে। লক্ষ লক্ষ জীব না, লক্ষ লক্ষ